নির্বাচন কবে হবে সেটার পালে নতুন হাওয়া দিলেন উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা, আমরা তাকে চিনি। তিনি আজই একটা অনুষ্ঠানে বলেছেন যে আগামী বছর নির্বাচিত সরকার দেখব। আগামী বছর মানে 2025 ডিসেম্বরের মধ্যেই নির্বাচিত সরকার হবে, দেখবেন বলে তিনি ধারণা করছেন। ধারণা কেন বলছি? কারণ তিনি বলছেন নির্বাচিত সরকার বিষয়ক এই মত একান্তই তার ব্যক্তিগত, শেষমেশ কি হবে তিনি জানেন না। আমরা নতুন করে এই আলোচনার পালে হাওয়া বলছি এই কারণে যে নির্বাচন কবে হবে সেটা নিয়ে প্রচুর আলোচনা চলছে। সরকারের 4 মাস পূর্তি হচ্ছে আর একদিন পরই। সেই সময়ে এসে একটা নির্বাচনের রোড ম্যাপ বা নির্বাচন সম্পর্কে একটা গ্রস ধারণা যে কবে নাগাদ হতে পারে, এই আলাপ সচেতন মানুষের মধ্যেই আছে। রাজনৈতিক দলগুলো সেই আলোচনা চাইছে, তারা জানতে চাইছেন এবং এটা জেনুইন যে তারা কিভাবে প্রস্তুতি নেবেন, কতটুকু প্রস্তুতি নেবেন, এখন কি করবেন, কতদিন পরে কি করবেন, 6 মাস পর কি করবেন, 1 বছর পর কি করবেন, যদি কথার কথা অনেক পরে নির্বাচন হয় সেটার জন্য তাদের একটা প্ল্যান থাকবে। তো তারা সেটা জানতে চাইছিলেন এবং নানা রকম তথ্য আমাদের সামনে এসে হাজির হয়েছে। আমি এর আগে সর্বশেষ যিনি মানে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের আগে সর্বশেষ যে উপদেশ সেটা নিয়ে কথা বলেছিলেন সেটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। তিনি লন্ডনে গিয়েছিলেন, সেখানে জানিয়েছেন যে 26 সালের মাঝামাঝি নির্বাচন হবে। সো সেটা এখন থেকে প্রায় 1.5 বছরের মতো। তার আগে জনাব আসিফ নজরুল, ইনফ্যাক্ট আমরা ডক্টর আসিফ নজরুলের বক্তব্যকে ওয়াহিদুদ্দিন মাহমুদের বক্তব্যের সাথে মিল পাবো। সেটা হচ্ছে ডক্টর আসিফ নজরুলও বলেছেন আনসার্টেনিটি নিয়ে, ওয়াহিদুদ্দিন মাহমুদও নিশ্চিতভাবে এটা হবেই তা বলছেন না, সরকারের বক্তব্য তা বলছেন, এটা ওনার নিজস্ব মত। ডক্টর আসিফ নজরুলও এভাবেই জানিয়েছিলেন যে এর নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে 25-এর মধ্যে। এবং আমরা তখনও বলেছি, আবার একটু যোগ করে দিতে চাই, এটা আমাদের মিলিটারি চিফের ইন্টারভিউর সাথে মিলে যায়। তিনি একটা ইন্টারভিউতে 1.5 বছর এই সরকারকে সাহায্য করবেন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য 1.5 বছরের মধ্যে। সো উনি এরকম একটা টাইমলাইন দিয়েছেন যেটাতে বোঝা যায় যে এটা 25 সালে এসে শেষ হবে। সো এই কথাগুলো কথা একসাথে মিলে যায়। কিন্তু এটা নিয়ে যখন বারবার আলোচনা হয় তখন প্রধান উপদেষ্টার অফিস থেকে বারবারই জানানো হয়েছে এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা নেবেন, এটা সত্য। এবং প্রেস উইং সম্প্রতিও জানিয়েছে যখন বারবার এটা নিয়ে ডিবেট তৈরি হচ্ছে। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের এই বক্তব্যটা এমন সময় আসলো যখন ইভেন ভিন্ন একটা আলোচনা চলছে যে জাতীয় সরকার তৈরি হবে, এই আলোচনা আছে। আমরা খেয়াল করব যে কিছুদিন আগে প্রধান উপদেষ্টা যখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েন নিয়ে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তারপর কোনো পত্রিকা এটা নিয়ে নিউজ করেছে যে জাতীয় সরকারের আলোচনা এখন চলছে। জাতীয় সরকার মানে হচ্ছে এক্সিস্টিং ফরম্যাটের সাথে রাজনৈতিক দলগুলো থেকেও সদস্য নেওয়া হবে এবং সেই সরকার অবশ্যই আরো দীর্ঘ হবে। সেটা 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য নিশ্চয়ই জাতীয় সরকার হচ্ছে না। আমি ঠিক জানি না সরকারের মধ্যে জাতীয় সরকারের পরিকল্পনা কতটুকু আছে, কিন্তু হাওয়ায় এ ধরনের কথা ভাসে, এমনকি আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতেও এটা নিয়ে নিউজ করা হয়েছে। সো জাতীয় সরকার যদি হয় তাহলে তো আসলে নির্বাচন আরো দীর্ঘ হবে, একটা দীর্ঘ সময় ধরে দেশের স্টেবিলিটি নিয়ে সবগুলো দলমত নির্বিশেষে মানুষ একসাথে কাজ করবেন। সেই জায়গায় ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের এই বক্তব্যটা আসা, এটা আমরা বলবো যে সেই প্রেক্ষাপটে এটা খুবই সিগনিফিক্যান্ট। আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে সরকারের মধ্যেই, উপদেষ্টাদের মধ্যেই ক্ষমতায় কতদিন থাকা হবে না হবে সেসব নিয়ে ডিবেট আছে। আমরা বিশেষ করে ছাত্র উপদেষ্টাদেরকে দেখেছি, তারা সব সংস্কার শেষেই নির্বাচন হবে এবং তাদের কথার টোন, আমি বলছি না তারা একটা টাইম ফ্রেম দিচ্ছেন, তাদের কথার টোনে মনে হয় যে নির্বাচন দীর্ঘায়িত হচ্ছে, মানে অন্তত 1 বছরের মধ্যে নির্বাচন হবে সেরকম না। এবং এরকম কথা আরো অনেকেই বলছেন যে এত দ্রুত নির্বাচন দেওয়াটা কোনোভাবেই ঠিক হবে না, কারণ শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি, আহত হয়নি। এটাও ইনফ্যাক্ট আমি ভুল না করে থাকলে ছাত্র উপদেষ্টাদের একজন বলেছিলেন, সম্ভবত জনাব নাহিদ বলেছেন। তো সেই পরিস্থিতি যখন হয় আর এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাতে আমরা বুঝতে পারি যে সরকারের মধ্যে, উপদেষ্টাদের মধ্যে দ্বিমত আছে। আমরা আবারও স্মরণ করবো ডক্টর আসিফ নজরুল যখন 25-এর মধ্যে নির্বাচন হতে পারে বলছেন, তারপর তিনি ধর্ম উপদেষ্টা এটা বেশ শক্তভাবে প্রতিবাদ করে বলেছেন যে এটা একেবারেই সরকারের সিদ্ধান্ত। আসিফ নজরুল যা বলেছেন ওনার ব্যক্তিগত, হ্যাঁ এটা আসলেই ব্যক্তিগত মতামত ছিল। তিনি আবার নিজের একটা মতামত চাপিয়ে দিয়েছিলেন যে আওয়ামী লীগ যেহেতু গেছে 6 মাস পরে, ওর তো 5 বছর মেয়াদ ছিল, এই সরকারের মেয়াদও আওয়ামী লীগের যতদিন মেয়াদ ছিল সেটা তারা পূর্ণ করবেন। সো নানা রকম মত আছে এবং সরকারের মধ্যে আমরা একটা
দ্বিমতের জায়গা দেখছি নির্বাচন প্রশ্নে, এটা খুব স্পষ্ট। এখন আমাদের এই রকম সময় যখন আমরা ভারতের তীব্র চাপের মুখোমুখি হচ্ছি, আমরা দেশের ভেতরে আওয়ামী লীগের নানা রকম লোকজন নানা রকম চেষ্টা করছে সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, প্রচুর টাকা খরচ করছে, সেই জায়গায় বসে নির্বাচন প্রশ্নে সরকারের মধ্যে এই মতদ্বৈততা আসলে আমাদের জন্য ভালো ব্যাপার না। আমি আশা করি যে সরকার তার নিজের মধ্যে বসবে, নিজেদের সাথে বসবে, তারা তাদের বক্তব্য আসলে কি হবে, এবং সরকার মনে হয় না আর খুব বেশি দেরি করা উচিত হবে যে তারা তাদের নিজেদের মতো অন্তত প্রাথমিক সিদ্ধান্ত নেবেন। যদিও এর মধ্যে যদি কিন্তু আছে, সেটা হলো প্রধান উপদেষ্টা বারবারই বলেছেন যে সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট দেওয়ার পর তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলেই বুঝতে পারবেন। তো সেটা হিসাব মতে আর 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই কাজটা হয়ে যাওয়ার কথা, সর্বোচ্চ 2 মাসের মধ্যে। তো 2 মাসের মধ্যেই যাতে হয়, আর তার আগে অন্তত তারা তাদের মধ্যে ক্রমাগত আলোচনা করে তাদের একটা জায়গায় আসা দরকার। এটা এখনই জনগণকে জানাতে হবে, নট নেসেসারিলি, কিন্তু তাদের মধ্যে আসা দরকার। কারণ তাদের দিক থেকে যখন এই ভিন্ন মতগুলো তৈরি হয়, আবার যদি এখন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের বক্তব্যের প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইং এটা আবার যদি ঘোষণা করেন যে না, নির্বাচন কবে হবে সেটা প্রধান উপদেষ্টা ঠিক করবেন, অফিসিয়ালি উপদেষ্টা মণ্ডলী বসে ঠিক করবেন, এগুলো আসলে কোনোভাবে ভালো বার্তা দেয় না। সো আমাদের এই ইউনিটির জায়গাটা একটু ঠিক রাখা দরকার বলে আমি বিশ্বাস করি, বিশেষ করে এরকম সময় যখন আমরা নানামুখী চেষ্টা দেখছি সরকারকে ডিস্টেবিলাইজ করার। শেখ হাসিনা পতন এবং ভারতে পলায়নের পর ভারতের মিডিয়ার যে আচরণ, এই আচরণটা আমি সত্যিই বিশ্বাস করি, গভীরভাবে বিশ্বাস করি, বৈশ্বিক মিডিয়া স্টাডিজ যেসব জায়গায় আছে, জার্নালিজমের স্টাডি যেসব ডিপার্টমেন্ট আছে, প্রায় সব জায়গায় আছে, সেগুলো একটা গুরুত্বপূর্ণ স্টাডির বিষয় পরিণত হবে। মানে একটা রাষ্ট্রের মেইন স্ট্রিম, এখন মেইন স্ট্রিমকেও সো কল বলবো, মিডিয়া কিভাবে একেবারে সামাজিক মাধ্যমের মতো একেবারে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন বেসড, একেবারে যা তা রকম পপুলিস্ট হয়ে যা তা প্রসার করে, আলোচনা করে, তার একটা উদাহরণ হয়ে থাকবে। এটা বাংলাদেশের পাশের একটা গণতান্ত্রিক দেশ। আমরা অনেক আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম, যেহেতু উদার গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, সুতরাং পৃথিবীর যে কোনোখানে একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থার যখন পতন দেখি, সেটার ক্ষয় দেখি, সেটা আহত করে। সেটা হোক আমেরিকা, সেটা হোক ভারত, সেটা হোক ইটালি কিংবা হাঙ্গেরি, হোয়াট এভার দ্য কান্ট্রি ইজ। নির্বাচিত পপুলিস্টও না, মোদিরা আসলে পপুলিস্টের মানে যে লিস্ট বা হাইয়েস্ট যে সীমা আছে সেটা পার হয়ে তারা ডেমাগগে পরিণত হয়েছেন। এই ডেমাগগরা কি করছেন সেটার একটা চমৎকার প্রদর্শনী, কিন্তু এগুলো দেখতে ভালো লাগে না। আমরা চাই পৃথিবীতে বিভিন্ন জায়গায় উদার গণতান্ত্রিক ব্যবস্থা আরো গ্রো করুক, এবং ভারতের মতো দেশে আরো জরুরি, কারণ এটা ভারতের মানুষের স্বার্থের জন্য যেমন দরকার, এর সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছি। ভারতের এই ফ্যাসিস্ট রাজনীতি বিজেপির আমাদের এই অঞ্চলে মেজর ক্রাইসিস তৈরি করতে পারে, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। এই আলাপটা করছিলাম বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশ নিয়ে ভারতের 49 গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, রিউমার স্ক্যানারের একটা রিপোর্ট। এখানে প্রতিবেদনে বলা হয়েছে 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যম অন্তত 13টি ভুয়া খবর প্রচারিত হয়েছে। আমি একটু পড়ি কোন কোন গণমাধ্যমগুলো, আমি পড়ে রাখি, এই রেকর্ডটা থাকা দরকার। রিপাবলিক বাংলা, এরা সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে, ওর নামটা আমাদের নিশ্চয়ই জানা আছে, ওইদিকে যাচ্ছি না। হিন্দুস্তান টাইমস, জি নিউজ, লাইফ মিন্ট, রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ, আজ তক, এনডিটিভি, এএনআই, এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, ইকোনমিক টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ফার্স্ট পোস্ট, ওপি ইন্ডিয়া, ফ্রি প্রেস জার্নাল, মিরর নাও, ইন্ডিয়া.com, দ্য টাইমস অফ ইন্ডিয়া, আরটি ইন্ডিয়া, সংবাদ প্রতিদিন, G24, দ্য প্রিন্ট, দ্য স্টেটসম্যান, উইয়ন, ওয়ান ইন্ডিয়া, CNN নিউজ 18, দ্য ওয়ার, ফিনান্সিয়াল এক্সপ্রেস, এই মুহূর্তে, মাতৃভূমি, নিউজ 9, ক্যালকাটা নিউজ, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল, টাইমস নাও নিউজ, দ্য ওয়াল, নিউজ 24, পূবের কলাম, ট্রিবিউন ইন্ডিয়া, এএনআই ইন্ডিয়া ব্রডকাস্ট, বিজনেস স্ট্যান্ডার্ড, TV9, লোকমত টাইমস, পিটিএসসি নিউজ, নিউজ এক্স, দ্য টাটভা, স্বরাজ্য, নিউজ বাইটস, ভাইবস অব ইন্ডিয়া ও বর্তমান পত্রিকা। নামগুলো পড়লাম, একটু লম্বা হলে এই রেকর্ডটা থাকা দরকার। এখানে মানে আমাদের ইন্ডিয়ার মানে যাদেরকে আমরা মেইন স্ট্রিম বলে কল্পনা করব, প্রত্যেকে আছে, আপনারা খেয়াল করবেন। এখানে একটা কথা খুব স্পষ্টভাবে বলা আছে, যে খবরগুলোর কথা বলা হয়েছে এর বাইরেও আছে, এগুলো ভেরিফাই করা গেছে। আর সবকিছু আসলে ভেরিফাই করা সহজ হয় না, এটা ভেরিফাই করা গেছে। কি কি ধরনের গুজব? তার পদত্যাগের নামে
ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজে মানববন্ধন, অন্তর্বর্তী ইউনূসের আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর, জঙ্গি সংগঠনের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ফ্রান্সে পালিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি, এরকম চিন্ময় দাসকে নিয়েও নানান রকম ভুয়া খবর টবর আছে। এই হচ্ছে তাদের অবস্থা। আইনজীবীকে নিয়ে আমরা দেখেছি রিসেন্টলি তিনি আহত হয়ে গেছেন, এরকম নানান রকম খবরে ভরে আছে। আমরা একটা কথা বাংলাদেশ থেকে বলছি যে এগুলো এই পর্যায়ে চলে গেছে, কিন্তু ঝুঁকির জায়গাটা কিন্তু রয়ে গেল। আমি ভারতের বরং সাধারণ জনগণের মধ্যে যে মারাত্মক পোলারাইজেশন তৈরি হচ্ছে এইসব ভুয়া খবর দিয়ে, সেটার একটা রিবাউন্ড এফেক্ট আছে। কেন বলছি, যেমন ধরি আমরা অনেকগুলো মিডিয়া এই কাজটা করছে, দু চারটা করছে না, কিন্তু জনগণ যখন অ্যাজ এ হোল, মানে এটা এক অবিশ্বাস্য ব্যাপার, একটা কালেকটিভ হিস্টেরিয়ার মতো জনগণ এই সব খবরে কানেক্টেড হচ্ছে, রেজোনেট করছে, বিশ্বাস করছে, সেটা নিয়ে রিয়াকশন দেখাচ্ছে, ফলে যেটা ঝুঁকি তৈরি হয় যে মিডিয়াগুলো তুলনামূলকভাবে একটু বেটার জার্নালিজম করতে চায়, একটু বেটার চলতে চায়, সেই মিডিয়াগুলোর জন্য এটা আসলে একটা বিরাট প্রবলেম তৈরি করবে, মারাত্মক প্রবলেম তৈরি করবে। কারণ সেও মিডিয়ার যে অ্যারেনা আছে তার মধ্যে টিকে থাকতে পারবে না। আমি আগেও বলেছি, যোগ করতে চাই আবারও এখানে, সেটা হচ্ছে মিডিয়া তো একটা ব্যবসা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। মিডিয়া মানে আমি জার্নালিজম, নিউজ মিডিয়ার কথা বলছি, সেটা পত্রিকা হোক, সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক, এগুলো আসলে প্রত্যেকটা ব্যবসা। সে দিনের শেষে জনগণের কাছে পৌঁছতে চায়, সে যে খবরে কানেক্টেড হবে সেটা সে মোটা দাগে দিতে চায়, কারণ এটার উপরে ডিপেন্ড করে তার বিভিন্ন আর্নিং। সে যদি প্রিন্টেড মিডিয়া হয় তার বিজ্ঞাপন আছে, তার পত্রিকা বিক্রি আছে, সে যদি ইলেকট্রনিক হয় সেখানেও বিজ্ঞাপন আছে, সেখানে আবার ভিউর প্রশ্ন আছে, কারণ এখন ইভেন প্রিন্টেড মিডিয়াগুলো তাদের ইউটিউব চ্যানেল তৈরি করেছে, সেগুলোরও তাদের এক ধরনের আর্নিং এবং বিজনেসের ব্যাপার আছে। ফলে বিজনেস যখন সংযুক্ত হয়েছে, কেউ যদি চায়, কেউ যদি মনে করে যে আমি একটু তুলনামূলকভাবে একটু বেটার জার্নালিজম করতে চাই, তার জন্য আসলে খুব কঠিন হয়ে যায়। এবং আরেকটা ঘটনা ওখানে ঘটে, সেটা হচ্ছে যখন চারদিকে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন দিয়ে ফ্লাডেড থাকে, তখন কেউ যদি মনে করে, কেউ যদি চায় একটু বেটার কোনো কিছু করবে, তার পক্ষে জেনুইন তথ্য পাওয়া কঠিন হয়ে যায়, এগুলো ভেরিফাই করাও কঠিন হয়ে যায়। সো ভারতের মিডিয়া অ্যাজ এ হোল যে জায়গায় পৌঁছে গেছে, যেভাবে অলমোস্ট কলাপস করেছে, যেমন সেটার সাইন আরও আগে থেকে আছে। জনাব মোদির অধীনে মিডিয়া কোন জায়গায় গেছে তার প্রমাণ হলো রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের, এটা একটা সংস্থা যারা বিভিন্ন দেশের মিডিয়ার স্বাধীনতা নিয়ে প্রেস ফ্রিডম ইন্ডেক্স প্রকাশ করে। 180টা দেশের ইন্ডেক্স করে তারা, এর মধ্যে বাংলাদেশ 165, ভারত 159, পাকিস্তান 152, ভারতের চাইতে এখনকার পাকিস্তান অন্তত ভালো অবস্থায় আছে। সো এইগুলো আছে। এছাড়াও আমরা দেখেছি পৃথিবীর কোন সব দেশে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন সবচেয়ে বেশি প্রিভ্যালেন্ট, তার মধ্যে ভারতের অবস্থান প্রথম। আর কি বলার বাকি আছে? সো সবকিছু মিলে ভারতের মিডিয়া যে জায়গায় পৌঁছে গেছে, এটা ভারতের গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। ভারতের এখন পর্যন্ত গণতন্ত্রের চরম ক্ষয় আছে, মানবাধিকার লঙ্ঘন আছে, প্রেস ফ্রিডমের অভাব আছে। নির্বাচন ব্যবস্থাটা সোফার গত নির্বাচন পর্যন্ত দেখা গিয়েছিল মোটা দাগে ঠিক আছে, কিন্তু সেটাও কতদিন ঠিক থাকবে, আদৌ থাকবে কিনা, এই প্রশ্নগুলো আসলে এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে। এবং আমাদের উচিত হবে এই প্রার্থনা করা বা কামনা করা যে ভারতের মিডিয়াগুলো গণতান্ত্রিক হয়ে উঠুক। এবং সেটাও আবার যখন বলছি, একই সাথে মনে হয় বিজেপির মতো একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল যতদিন ক্ষমতায় থাকবে তাদের জন্য খুব কঠিন হবে। কারণ আমরা এটা খেয়াল করছি যে তার যখন জনগণকে তারা এভাবে পোলারাইজ করে ফেলতে পারছে নানান ইস্যুতে, তখন অন্য দলগুলোর মধ্যে একটা ঝুঁকি তৈরি হয়ে যায়, তাকেও একই রকম রেটরিক, একই রকম ন্যারেটিভ মাঠে নিয়ে আসতে হবে, না হয় তার রাজনীতি করা কঠিন হয়ে যায়। কিছুদিন আগে মমতা ব্যানার্জির ক্ষেত্রে সম্ভবত এই ঘটনাটা ঘটেছে, যিনি লিস্ট এটুকু বলেছিলেন কয়েকদিন আগে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, যদিও উনি কেন্দ্রের সাথে অ্যালাইন করছেন, কিন্তু শেষে তিনি আবার এখানে জাতিসংঘে সোলজার পাঠানোর কথা বলছেন। সো এসব আলামত আছে এবং আমি মনে করি মিডিয়ার পোলারাইজেশনের কারণেই এই পরিস্থিতি অনেক বেশি ঘটছে। এটারও চমৎকার রিফ্লেকশন এই রিপোর্টটায় আছে। এখন আমাদের একটু দেখা দরকার আছে সামনে কি হবে, এবং বিশেষ করে ভারতের জনগণ যারা আছেন তাদের কাছে যদি আমরা আমাদের দিক থেকে আমাদের দেশে অন্তত কি হচ্ছে না হচ্ছে সেটার জেনুইন তথ্য পৌঁছে দিতে পারে, ভারতীয়রা যদি তাদের জায়গা থেকে অ্যাটলিস্ট তাদের সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, তাহলে হয়তো আস্তে আস্তে তাদের এই মানে মারাত্মক মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের যে খেলা, বাণিজ্য, এটা বাণিজ্যে পরিণত হয়েছে, বিরাট বাণিজ্য, এগুলো হয়তো আস্তে আস্তে কিছুটা প্রতিরোধ করা যাবে।